এই সৈকত, আচ্ছা তুই যে প্রতিদিন এরকম হাইটে হাইটে এত দূর অফিসে যাস, তোর কি কষ্ট হয় না? না বন্ধু, আমার কষ্ট হয় না। কষ্ট পেয়ে কি লাভ বল? আমি যে টাকা বেতন পাই তা দিয়ে তো আর গাড়িতে চলাফেরা করা যায় না। গাড়িতে চলাফেরা যদি করি তাহলে সংসার চালানো যাবে না, বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে। তাই আমি যেভাবে চলাফেরা করছি এটাই আমার কাছে অনেক ভালো। এইসব ফালতু কথা বাদ দে, তোরে আমরা কতবার বুঝাইছি আমরা যেভাবে চাকরিটা করতেছি এইভাবে তুইও চাকরিটা কর। তুই তো আমাকে কোনো কথা শুনতেছিস না, তুই কি করতেছিস? তোর সততা সততা সততা, এই সততা দিয়া কিচ্ছু হইব না। যদি চাকরিটা আমাকে মতো করতি, এই যে হাইট হাইটে এত দূর অফিসে কষ্ট করে যাইতে হতো না, আমাকে মতো এসি গাড়িতে কইরা তুই অফিসে যাইতি। এখনো সময় আছে বন্ধু, তোরে আমি আবারও বুঝাই বলতেছি যে আমাকে লাইনে আয়, তাইলে দেখবি বউ বাচ্চা নিয়ে রাজার হালে থাকতেছিস। আর নাহলে সারা জীবন এই যে রাস্তা দিয়া হাইটে হাইটে যাইতে হইব, কপালে ভাতটাও ঠিক মতো জুটবো না। শোন বন্ধু, আমার এই এসি গাড়ি আর রাজার হালে হারাম ভাবে চলার ইচ্ছা নেই। আমি সৎভাবে যেভাবে আছি সেভাবে শান্তিতে আছি। আমার মা আমাকে একটা কথা বলতো, অসৎভাবে যদি চলাফেরা করা হয় আর সেই সাম্রাজ্য বেশি দিন থাকে না, একটা সময় এর থেকে বেশি খারাপ হয়ে যায়। তাই আমি যেভাবে চলছি, যে টাকা বেতন পাচ্ছি, এই দিয়ে আমি একবেলা খেতে পারলেই হয়। আমার এর চেয়ে বেশি কিছু দরকার নেই। হ্যাঁ দেখুন, এই সততা তোরে কই নিয়ে যায়? এই সততা সততা কইরা কিচ্ছু হইব না, কারণ এই দেশে সততার কোনো ভাব নাই। আমগো মতো 2 নাম্বারই করবি, তাহলে দেখবি যে রাজার হালে চলতে পারতেছে। আর সততা নিয়ে থাকলে কিচ্ছু হইব না। ঠিক আছে, এত বুঝাইলাম, আমার কথা তো শুনলি না, আমিও দেখবো এই সততা তোরে কই লিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই হাঁটি হাঁটি পাপা করে অফিসে চলে যা। বউ, বউ, কোথায় গেলে? কি হয়েছে? এ নাও, বাজার নিয়ে এসেছি। এই বাজারে কি এই শাকসবজি ছাড়া তুমি কিছু পাও না? নাকি চোখে দেখো না? নাকি কিনতে পাওয়া যায় না? কোনটা? প্রতিদিন বাজারে গেলে ব্যাগ ভর্তি শুধু শাকসবজি শাকসবজি আর শাকসবজি। এই এক শাকসবজি দিয়ে ভাত খেতে কার ভালো লাগে বলো তো? মেয়েটা আমাকে সব সময় বলে, মা আমি গরুর মাংস দিয়ে ভাত খাবো, বাবাকে বলো আমার জন্য যেন গরুর মাংস নিয়ে আসে। আমি মেয়েকে কি বলে সান্ত্বনা দিই জানো? বলি মা তোর বাবা যখন বেতন পাবে ঠিক তোর জন্য গরুর মাংস নিয়ে আসবে। এখন যদি আমার মেয়েটা ঘুম থেকে উঠে দেখে যে তার বাবা শাকসবজি এনেছে মাংসের বদলে, তাহলে মেয়েটাকে কি বলবো? সারাটা জীবন আমাকে কষ্ট দিয়েছো, এবার অন্তত মেয়েটার মুখের দিকে তাকিয়ে মেয়ের কথা ভাবো, নিজেকে এবার একটু পরিবর্তন করো। আচ্ছা, আমি কি এইসব বাজারানির সাথে? আমার কি ইচ্ছা করে না আমার মেয়েটাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াতে? আমি যে টাকা বেতন পাই তা দিয়ে তো শাকসবজিও ঠিকঠাক খেতে পারি না, গরুর মাংস কি করে খাওয়াবো? তুমি তো ভালো করেই জানো আমার চাকরির যে অবস্থা, বেতন করির যে অবস্থা, তাতে সংসারটা ঠিকঠাক চালাতে পারে না। তুমি হঠাৎ যদি এইসব কথা বলো, আমাকে সাপোর্ট করো অ্যাটলিস্ট, তাহলে তো নিজের কাছে ভালো লাগে। এই থামো, তোমার অজুহাত বন্ধ করো। তোমার এই টাকায় শাকসবজি আনতে কষ্ট হয়ে যায় তাই না? তুমি যে বেতনে চাকরি করো ঠিক ওই বেতনে চাকরি তো তোমার বন্ধুরাও করে। তাদের যদি এই সেম বেতনে চাকরি করে ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি কিনতে পারে, তাদের বউদের নিয়ে দেশ বিদেশ ঘুরতে পারে, দামি দামি খাবার খাওয়াতে পারে, গহনা কিনে দিতে পারে, তাহলে তোমার এত কিসের সমস্যা? তুমি তো একই বেতনে চাকরি করো, তাহলে তোমার বন্ধুরা যদি এত কিছু করতে পারে তাহলে তুমি কেন পারবে না? ফাইজলামি করো আমার সাথে? না, ফাইজলামি না। হ্যাঁ, আমি মানছি আমি যে টাকা স্যালারি পাই আমার বন্ধু বান্ধবও সেম টাকা স্যালারি পায়। ওরা ফ্ল্যাট কিনতে পারে, ওরা ভালো ভালো খাবার খেতে পারে, মাছ মাংস খেতে পারে, যেটা আমি পারি না। ওরা কিভাবে টাকা ইনকাম করে তুমি জানো? কারণ তারা বেতনের টাকার থেকে ঘুষের টাকা বেশি পায়। তুমি খুব ভালো করেই জানো আমি কোনোভাবেই আমার সততা বিক্রি করব না। সততা বিক্রি করে একটা টাকাও ঘুষ খাবো না। দরকার পড়লে মরে যাব, না খেয়ে মরবো, তবুও ঘুষ খাবো না। রাখো তোমার সততা। এই যে তুমি এত সততা সততা করছো, এই সততা কি তোমাকে ঘরে ভাত দিয়ে যেতে পারবে, নাকি 2 দিন না খেয়ে থাকলে তোমাকে খাবার দিয়ে যেতে পারবে? যে সততা তোমাকে খাবার টাকা কোনো কিছুই দিতে পারবে না, তাহলে সেই সততা রেখে লাভ কি? শোনো, আগে তোমার সংসারে আমি একা ছিলাম, তাই ভবিষ্যৎ নিয়ে এতটা চিন্তা করতাম না। এখন তো আমরা 2 জন নেই, আমাদের মাঝখানে আরেকজন আছে, আমাদের সন্তান আছে। আমাদের সাথে আমাদের সন্তানের ভবিষ্যৎ জড়িত আছে। আমি মা হয়ে আমার সন্তানের ভবিষ্যৎ তিলে তিলে নষ্ট হয়ে যাবে, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। শোনো, তুমি যদি তোমার নিজেকে পরিবর্তন করতে না পারো, তাহলে আমি আর আমার মেয়ে গলায় দড়ি দিয়ে মরে যাব।
তবু এই অভাবের সংসারে আর থাকতে পারবো না। কি ব্যাপার, খাওয়া দাওয়া হয়েছে? এই খাওয়া দাওয়া ছেড়ে এখানে বসে বসে গল্প করছো? বাবা, আমার নাই ছিঁড়া ড্রেস পরে স্কুলে যেতে একদম ভালো লাগে না। তুমি কতদিন ধরে বলতেছি একটা স্কুল ড্রেস বানিয়ে দাও। আজকে স্কুলে যাওয়ার পর সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমার ক্লাসের সবাই নতুন নতুন স্কুল ড্রেস পরে আসছে, আর আমি ছিঁড়া জামা পরে গেছি। আজকে তোমার জন্য সবার সামনে 80টা পাত্রী হতে হচ্ছে। ওনাকে এসব কথা বলে কোনো লাভ নেই মা, কারণ উনি তো আর আমাদের কথা ভাবে না। আমাদের নিয়ে ওনার কোনো চিন্তাই নেই, আমাদের নিয়ে ওনার কোনো মাথা ব্যথাও নেই। উনি তো শুধু ওনারটা নিয়েই ভাববে, কিভাবে মাথা উঁচু করে বাঁচবে, কিভাবে উনি ওনার সম্মান নিয়ে থাকবে, সবসময় শুধু এটা নিয়েই ভাবে। উনি যদি তোর কথা ভাবতো, আমাদের কথা ভাবতো, তাহলে হয়তো বা আমাদের এইভাবে না খেয়ে থাকতে হতো না। মা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর নানা ভাইয়ের সাথে কথা বলে টাকা নিয়ে তোকে আমি স্কুল ড্রেস বানিয়ে দেবো। আমি চাই না আমার মেয়ে মানুষের কাছে কোনো কথা শুনে। তাহলে মা, তুমি টাকা নিয়ে বানিয়ে দাও না। আমি এত কিছু চাই না। আমাকে যেদিন তুমি স্কুল ড্রেস বানিয়ে দিবে সেদিন আমি স্কুলে যাবো, এছাড়া একদমই যাবো না। আমার শোনো, তুমি বাবাকে এভাবে বলো না। আমি তো জানি বাবা আমাকে স্কুল ড্রেস বানিয়ে দিবে, তাই না বাবা? হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, তোমার স্কুল ড্রেস আমি বানিয়ে দেবো। ঠিক আছে বাবা। এই মেয়েটার সামনে এভাবে আমাকে ছোট না করলে হতো না নাকি? তুমি তো জানো যে আমি কয়েক মাস ধরে বেতন পাচ্ছি না। আমাদের সংসারে কত টানাটানি চলছে, হাওলাত করে সংসার চালাতে হচ্ছে। মেয়েটাকে তুমি বলতে পারতে না যে তোমার বাবা বেতন পাচ্ছে না, সামনের মাসে বেতন পেলে তখন তোমাকে বানিয়ে দেবে? এভাবে সম্মান নষ্ট করার কি আছে? তোমার সম্মান আছে যে তোমার সম্মান আমি নষ্ট করব? তোমার তো কোনো সম্মানই নেই। তোমার যদি সম্মান থাকতো তাহলে আমার মেয়েকে এরকম ছেড়ে স্কুল ড্রেস পরে স্কুলে গিয়ে সবার কাছে কথা শুনতে হতো না, তাদের কাছে মজার পাত্রী হতে হতো না। তোমার যদি সম্মান থাকতোই তাহলে নিজেকে পরিবর্তন করে আমার মেয়ের ছোট ছোট আবদারগুলো তুমি পূরণ করতে। কিন্তু না, তোমার তো ওই দিকে কোনো সম্মান নেই। সম্মান আছে কোথায়? আমি তোমাকে ছোট করে কখন কথা বলবো সেটা দেখার। আমাদের একটা মাত্র মেয়ে, তার চাহিদা পূরণ করাতে তুমি অক্ষম। তুমি যদি পূরণ না করতে পারো তাহলে মা হিসাবে তো সেটা পূরণ করার দায়িত্ব আমারই, তাই না? এটার জন্য যদি আমার বাবার বাড়ির মানুষের কাছে আমাকে ছোট হতে হয়, আমি হব, এতে আমার কোনো সমস্যা নেই। তবু আমি আমার মেয়েকে তার বন্ধু বান্ধবের কাছে ছোট হতে দেব। তুমি বরং এক কাজ করো, তুমি ঘরে বসে থাকো, তোমার আর চাকরি করার কোনো দরকার নেই। যে চাকরি করার পরেও আমাদের সবার কষ্ট করে থাকতে হয়, সে চাকরি করার থেকে না করা অনেক ভালো। তখন মানুষের কাছে বলবো যে আমার স্বামী অসুস্থ, চাকরি করতে অক্ষম, সে চাকরি করতে পারে না, সেজন্য মানুষের কাছে আমার হাওলাত করতে হচ্ছে। কারণ চাকরি করা অবস্থায় তার সততার জন্য যদি মানুষের কাছে হাত পাততে হয়, এর থেকে লজ্জার তো আর কোনো কিছু নেই। যেভাবেই হোক, আমার মেয়ের জন্য আমি ড্রেস বানিয়ে আনবো, সেটা যদি আমার রক্ত বিক্রি করে হয়। সৈকত ভাই, কি খবর? সৈকত ভাই, এই কি অবস্থা আপনার? আরে এই অবস্থা নিয়ে কই যাইতেছেন? আপনারে তো দেখে মনে হইতেছে অফিসের ড্রেসটাও চেঞ্জ করেন নাই। কি হয়েছে আপনার? সমস্যা মানে অনেক সমস্যা ভাই। এখনকার যুগে সৎ মানুষের কোনো দাম নেই। সৈকত ভাই, এই কথা আপনি কইতেছেন? আপনার সাথে আমার যতবার দেখা হয়েছে আপনি আমার সব সময় জ্ঞান দিয়েছেন কি সৎ পথে যেন থাকে, সৎ পথে কামাই করি, সৎভাবে খায়। অসৎ পথে কামাই করলে আল্লাহ তাআলা নাকি তারা পছন্দ করে না। কিন্তু সেই লোক আপনি আজকে এই কথা কইতেছেন কিসের জন্য? কোন তো দেখি কি হয়েছে আপনার? এই কথা কি আমি শখে বলতেছি ভাই, দুঃখে বলতেছি। গত 3 মাস ধরে চাকরিতে বেতন দেয় না। আমি আমার সংসারটা কি করে চালাচ্ছি আমি শুধু নিজেই জানি, কাউকে বুঝতেও দেই না। এদিকে মেয়েটার স্কুল ড্রেস ছিঁড়ে গেছে, প্রতিনিয়ত ম্যাডামের কাছে নাকি বকা শুনে। মেয়েটা বাড়িতে এসে কান্না করে, আমার কাছে টাকাও নেই যে মেয়েটার ড্রেস বানিয়ে দিব। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটার প্রতিনিয়ত কান্না আমি দেখতে পারছি না, তাই ভাবছি আজকে যেভাবেই হোক মেয়েটার ড্রেস বানিয়ে আমি তারপরে বাড়িতে যাব। এর আগে বাড়িতে যাব না। আমার কাছে তো টাকাও নেই, কি করব বুঝতে পারছি না।
আচ্ছা, তোমার কাছে কি চেনা জানা কেউ আছে যে পুরাতন ফোন কেনে? না, আমার ফোনটা আমি বিক্রি করে দিব। ফোনটা বিক্রি করলে কমসে কম 10,000 টাকা পাবো। 10,000 টাকা না পাই, 5,000 টাকা তো পাবো। ওই টাকা দিয়ে দরকার হয় মেয়ের স্কুল ড্রেস কিনে নিয়ে যাব। তবুও আমি খালি হাতে বাড়ি যাব না। সৈকত ভাই, আমার ফোনটা তো অনেক দামি, আর দেখতেও একবারে নতুন, বেশি পুরাতনও হয় নাই। এত দামি ফোন এত কম দামে বেচে দিবেন? কি করব ভাই, আমার এই ফোনের থেকে আমার মেয়ের চোখের পানির মূল্য অনেক বেশি। আর ফোনটা পেয়েছি বেশি দিন হয়নি, ভালো কাজের পারফরমেন্সের জন্য অফিস থেকে আমাকে গিফট করেছিল। নাহলে এত দামি ফোন আমি কি করে ব্যবহার করব? এত দামি ফোন ব্যবহার করার সামর্থ্য তো আমার নেই। আমি যে টাকা বেতন পাই তা দিয়ে বাটন ফোনই তো ব্যবহার করতে পারি না, তার উপরে আবার এত দামি ফোন, কল্পনাই করতে পারি না। ও, বুঝতে পারছি ভাই, কিন্তু এত দামি ফোন বিক্রি না করলেও পারতেন। এখন যখন আপনি ফোনটা বিক্রি করবেন, আরে আমিও কয়টা দিন ধরে ভাবতেছিলাম একটা নতুন ফোন কিনবো, ওই তো কিছু টাকার জন্য কিনতে পারি না। এখন যেহেতু আপনি ফোন বিক্রি করবেন আর আমার হাতে এত সুন্দর একটা সুযোগ আছে, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইতেছি না। এই ফোন আমি নেবো, আমি আপনার নগদ 5 না, আপনার মানুষটা অনেক ভালো, আপনারা আমি ঠকাবো না, আপনারা আমি নগদ 10,000 টাকা দেবো। সত্যি মানুষটা অনেক সৎ সরল, এত দামি একটা ফোন এত কম দামে আমার কাছে বিক্রি করলো। আমার এত দামি একটা ফোন আমি যদি ব্যবহার না করে কারোর কাছে বেশি 20,000 টাকা তো আমি অনায়াসে বেচতে পারবো। আমার কি, আমার তো লাভই হয়েছে। কি ব্যাপার, ও ফোন কেন ধরছে না? কি হলো ওর? ও তো কখনো ফোন বন্ধ করে রাখে না, ও যত কাজেই থাকুক না কেন। ওর আবার কিছু হয়ে যায়নি তো? আমিও না ওর সাথে একটু বেশি রাগারাগি করে ফেলেছি, আবার কিছু করে বসলো না তো? আচ্ছা মা, বাবা তো কোনো সময় এরকম করে না। কত রাত হয়ে গেছে, এখনো বাবা আসছে না। আচ্ছা মা, বাবা কি আমার উপর রাগ করেছে? কে বলেছে আমি আমার মেয়ের উপরে রাগ করেছি? হ্যাঁ, আমি আমার মেয়েকে কতটা ভালোবাসি, আমার মেয়ের উপরে কেন আমি রাগ করতে যাব? আর আমার মেয়ে এমন কোনো কাজ করেনি যে যার জন্য তার উপরে রাগ করে থাকতে হবে। কিন্তু আমার মেয়েটা আমার জন্য অনেক কথা শুনেছে সহপাঠীদের কাছ থেকে, এখন থেকে আর কথা শুনতে হবে না। মা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আমার জন্য? হ্যাঁ, চোখটা বন্ধ করো। এই নাও মা। বাবা, স্কুল ড্রেস? বাবা, আজকে না আমি অনেক খুশি। কেউ আমাকে স্কুল ড্রেসের জন্য কিচ্ছু বলতে পারবে না। আমি যে কখন স্কুল ড্রেস পরবো, স্কুলে যাব, আমি এই চিন্তাটা ঘুমাইতেই পারবো না। কখন যে সকাল হবে, কখন আমি ড্রেস পরে স্কুলে যাব। বাবা, আমি এখন রুমে গেলাম। কি ব্যাপার, তুমি ড্রেস বানানোর জন্য এতগুলো টাকা কোথায় পেলে? তখনই তো বললে যে বাজার করার জন্য তোমার পকেটে একটা টাকাও নেই। আর ভালো কথা, আমি তোমাকে কখন থেকে কল দিচ্ছি, প্রথমত কল ধরলে না, তারপরে তো ফোনটাই বন্ধ ছিল। কি হয়েছে বলো তো? তুমি তো কখনো এমন করো না। ওই আসার সময় ফোনটা হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে, তাই মেকানিকের কাছে দিয়েছি। হ্যাঁ, সে বললো যে কয়েকদিন লাগবে ঠিক করতে। তাহলে ড্রেসের টাকা কোথায় পেলে? পেয়েছি একজনের কাছে আর কি। নিশ্চয়ই চুরি তো আর করিনি, তাই না? যে লোক একটা টাকা কখনো ঘুষ নেয় না, সে লোক যে চুরি করবে না সেটা আমি খুব ভালো করেই জানি। হয়েছে, অনেক জেনেছো। আমার অনেক ক্ষুধা পেয়েছে, যাও আমার জন্য খাবারের ব্যবস্থা করো। কি ব্যাপার, ওর কথার ধরনটা কেমন যেন লাগলো। মনে হচ্ছে ও আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু কি লুকাচ্ছে আমার কাছ থেকে বিষয়টা আমার জানতেই হবে। কি রে মা, তুই না খেয়ে রেডি হয়ে গেলি যে?
দিনকে দিন তোর শরীরটা অনেক খারাপ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাবে তো না খেলে। চল আমি কিছু খাইয়ে দিই। না মা, প্রতিদিন এই শাকসবজি খেতে একদম ভালো লাগে না। তাছাড়া আমার শরীরটাও ভালো না, এগুলো দিয়ে আমি একদম খাবো না। আমি চলে গেলাম। ঠিক আছে চল, আমি তোকে এগিয়ে দিই। খেয়া 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 কি হচ্ছে ওর? খেয়া খেয়া, তোর কি হলো মা? খেয়া, আচ্ছা এক কাজ করো, ওকে ঘরে নিয়ে যাও, আমি ডাক্তার দিয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডক্টর সাহেব, কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ে সুস্থ হয়ে যাবে তো? দেখুন, আপনাকে মিথ্যা সান্ত্বনা দিব না মিস্টার সৈকত সাহেব। আপনার মেয়ের অনেক বড় ধরনের একটা রোগ হয়েছে, আর এই রোগ যাদের মধ্যে হয় তাদের বাঁচার পার্সেন্টেজ 10% থাকে, তাও আবার উন্নত চিকিৎসার মাধ্যমে। তাছাড়া এই রোগের চিকিৎসার খরচ সবাই বহন করতে পারে না, কারণ এই রোগের চিকিৎসার খরচ খুবই বেশি। ডক্টর, কত বেশি? আর কত টাকা লাগবে আপনি আমাকে বলুন। যত টাকা লাগে আমি আমার মেয়ের জন্য খরচ করব, যেভাবে পারি। কত টাকা লাগবে ডক্টর সাহেব? এই ধরেন 10 লাখ টাকার মতো, তবে মাঝে মধ্যে বেশিও লাগতে পারে। আর যে অবস্থা দেখলাম তাতে মনে হলো আপনার মেয়ের শরীরে অলরেডি 80% ইনফেকশন ছড়িয়ে পড়েছে। তাই বলছি কি, আপনার মেয়েকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করার ব্যবস্থা করুন, অথবা আপনার মেয়েকে বাঁচানো যাবে না। না না ডাক্তার সাহেব, এই কথা আপনি মুখে মানবেন না। এই পৃথিবীতে আমার মেয়ে ছাড়া আমার আপন বলতে কেউ নেই। আমার মেয়ের কিছু হলে আমি সৈকত তোমাকে ছাড়বো না, কিন্তু তুমি যেভাবে হোক আমার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করো। আর দেখুন, আপনারা একটু শান্ত হন, এভাবে ভেঙে পড়বেন না। আর রোগীর এই অবস্থার ক্ষেত্রে একমাত্র আপনজনদের মন শক্ত রাখা অনেক দরকার, না হয় রোগী দুর্বল হয়ে পড়ে। আর আপনারা টাকার ব্যবস্থা করুন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর তাছাড়া আপনার মেয়েকে বাঁচানোর একটা কারণ আছে, কারণটা হলো ওর মতো আমার ছোট একটা বোন আছে, আর আমি চাই না এই বয়সে ও পৃথিবী থেকে বিদায় নিই। ফলে ওকে দেখে রাখবেন, আমি আসি। মারে, তোর কিচ্ছু হবে না মা, তোর বাবা এখনো বেঁচে আছে। দরকার পড়লে আমার জীবন দিয়ে তোকে বাঁচান, তবুও তোর কিচ্ছু হবে না। তুই চিন্তা করিস না মা, চিন্তা করিস না। কি ব্যাপার শিপু, তুই আবার আমার রুমে? কিছু বলবি? ও বন্ধু, তোকে না বলেছিলাম ওই প্রজেক্টের কথা? সব কিছু রেডি হয়ে গেছে, এখন তুই শুধু একটা সাইন করে দে, অনেক টাকা পাবো। সব টাকা আমরা দুই বন্ধু ভাগ করে নেব। আরে কি ভাবতেছস, সাইনটা করে দে না। দেখ, আমি জীবনে মরে যাব, কিন্তু আমার সততাকে বিক্রি করব। আর ইললিগাল ওয়েতে যদি টাকা ইনকাম করার হতো তাহলে অনেক টাকাই ইনকাম করতে পারতাম। তাই বলি কি, তুই আমার রুম থেকে চলে যা, আমি এই ফাইলে সাইন করব না। হ্যাঁ, তোর এই সততা নিয়ে তুই থাক। তোকে আমি অনেক বুঝাইলাম যে এই দুনিয়ায় বাঁচতে গেলে টাকার দরকার, দুনিয়া টাকার গোলাম, টাকা ছাড়া এই দুনিয়াতে কিচ্ছু হয় না। আমার কথা তো শুনলি না। তোর সততা সততা সততা, তোর এই সততা নিয়ে থাকলে একদিন তোর রাস্তায় নেমে ভিক্ষা করতে হবে। আজকে আমি শিপু এই কথাটা বলে দিলাম, তুই থাক তোর সততা নিয়ে। এই বন্ধু, তুই এই জায়গায়? আমি তোকে সব জায়গায় খুঁজতেছি, তুই খুঁজতে খুঁজতে তোদের বাড়িও গিয়েছিলাম। তুই আমার বাড়িতে গিয়ে খুঁজে আসছিস মানে? তোর সাথে দেখা হইলে কোনোদিন তো তুই আমার সাথে একটু কথাও বস না। আমি নাকি ঘুষ খাই, অসৎ পথে চলি, আমগুলোর লগে তোর বন্ধুত্ব যায় না। আর তুই এরকম একটা সৎ লোক হয়ে এই অসৎ লোকের বাড়িতে খুঁজে আসছিস মানে কিছু বুঝলাম না। বন্ধু দেখ, আমি জানি তোর কাছে ছাড়া আমি কখনো হেল্প পাবো না। তুইও তো আমাকে বলছিলি যদি কখনো আমি বিপদে পড়ে যাই তাহলে জানি তোর কাছে আসি। এর জন্য আমি তোর কাছে আসলাম রে। আমি খুব বিপদে পড়ে গেছি, আমার মেয়েটা খুব অসুস্থ। ডক্টর বলছে খুব তাড়াতাড়ি যদি চিকিৎসা না করা হয় তাহলে হয়তো আমার মেয়েটাকে বাঁচানো যাবে না। বন্ধু, আমি হাত জোর করে বলছি, আমাকে কিছু টাকা দিয়ে হেল্প কর। আমার মেয়েটাকে বাঁচানোর জন্য তুই ছাড়া আর কেউ নেই বন্ধু, তুই একটু টাকা দিয়ে হেল্প কর। বন্ধু দেখ, তখন আমার তোর প্রয়োজন ছিল, এই জন্য আমি তোর পিছনে পিছনে ঘুরছি, তোরে অনেক বুঝাইছি, তোরে অনেক উপকার করার চেষ্টা করছি, কিন্তু তুই আমার কথাটা শুনিস না। সেই দিন তোর একটা সাইনের প্রয়োজন ছিল, তুই সাইনটা দেস নাই।
এই সাইনটা না দেওয়ার কারণে আমার কত লক্ষ টাকা লস হয়েছে তুই জানিস? সেদিন তুই আমার সাহায্য করিস না। আজকে আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। তুই এখান থেকে যা। বন্ধু, সেদিন তুই যে কাজটা করতে বলেছিলি সেটা ভালো কাজ ছিল না, সেটা একটা খারাপ কাজ ছিল। ওই কাজটা আমি যদি করতাম তাহলে মানুষের ক্ষতি হয়ে যেত। আমি জেনে শুনে মানুষের কিভাবে ক্ষতি করি বলতো? বন্ধু, ওই দিনের জন্য তুই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিস না। এটা আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন। তুই যদি টাকা না দিস তাহলে হয়তো আমার মেয়েকে আমি বাঁচাতে পারবো না। বন্ধু, বন্ধু, আমি জানি তোর কাছে টাকা আছে, আমি তোর পায়ে পড়ি বন্ধু, আমার টাকাটা দিয়ে দে, আমি আমার মেয়েটার চিকিৎসা করাই। দেখ, তুই আমার পা কেন? তুই যদি আমার অন্য কিছু ধরেও রিকোয়েস্ট করো, আজকে তোরে আমি কোনো সাহায্য করতে পারবো না। যা সর। কি ব্যাপার সৈকত, তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? টাকা জোগাড় করতে পারোনি? কি হলো, চুপ করে কেন আছো বলো? বাবা, আমার না বুকে অনেক কষ্ট দিয়েছে বাবা, ও একটু বুকে নিবা? বুকে কষ্ট হচ্ছে না? এই যে বাবা চলে এসেছে, এই যে বুকে জড়িয়ে নিয়েছে, আর একটু কষ্ট হবে না মা? একটু কষ্ট হবে না? বাবা, আমি তো সব কিছু জানি, আর আমি সুস্থ হবে না ওইটাও জানি। আর মা, যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, তুমি ওদের জন্য ঝগড়া করবে না, কারণ আমি চলে গেলে তো তোমাদের ঝগড়া আর কেউ মিটাবে না মা। মারে এইসব কথা বলে না মা। এই পাটলি মেয়ে, আমি তো আছি না, এই যে বাবা আছে, তোর বাবা বেঁচে থাকতে তোর কিচ্ছু হবে না। যেভাবেই হোক আমি তো চিকিৎসা করাবো, তুই সুস্থ হয়ে যাবি, আবার আগের মতো খেলাধুলা করবি, আমার কাছে আবদার করবি না, বাবা আমাকে এটা এনে দাও, ওটা এনে দাও। আমি কার জন্য কি আনবো? কিচ্ছু হবে না তোর। আমার কাছে বলবি আবার, বাবা আমার জন্য চকলেট নিয়ে আসো, আমার জন্য খেলনা নিয়ে আসো, আমি চুপি চুপি সারপ্রাইজ দিব। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। সৈকত সাহেব, আপনার মেয়ের কথা শুনে ভাই আর বসে থাকতে পারলাম না, দৌড় দিয়ে চলে আসলাম। শুনলাম আপনার মেয়ে নাকি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আপনি টাকার অভাবে তার চিকিৎসা করাতে পারতেছেন না। জি রফিক সাহেব, আপনি ঠিকই শুনেছেন, আমার মেয়েটা খুব অসুস্থ। ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি চিকিৎসা করাতে হবে, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো বলুন? আমার কাছে এত টাকা নেই। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি চিকিৎসা করিয়ে ফেলতাম। মেয়ের চিকিৎসার জন্য আমি অনেক মানুষের কাছে হাত পেতেছি, কিন্তু সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সৈকত সাহেব, এই সময় সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও আমি তো মুখ ফিরিয়ে নিতে পারবো না ভাই, কারণ আমরা তো টিকে আছি আপনাদের জন্য। আপনাদের এই দুর্যোগকালীন সময়ে আমি কিভাবে চুপ করে বসে থাকি বলেন? শুনেন ভাই, এই যে আমার পক্ষ থেকে 2 লাখ টাকা, আর আগামীকাল এসে আমি আরো 8 লাখ টাকা দিয়ে যাব। আপনারা আপনাদের সন্তানের চিকিৎসা করান। আশা করি এই টাকা দিয়ে আপনাদের মেয়ের চিকিৎসা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমাদের মামুনি আবার আমাদের সামনে হাইসে খেলে বেড়াবে। 2 লাখ টাকা, 8 লাখ টাকা, মানে মোট 10 লাখ টাকা। এত টাকা আপনি আমার মেয়ের চিকিৎসার জন্য দিবেন? কিন্তু আপনি তো এমনিতে টাকা দেওয়া মানুষ না। উনি নিজের ইচ্ছায় আমাদের এতগুলো টাকা দিয়ে সাহায্য করতে যাচ্ছে, আর তুমি এখানে মানে মানে খুঁজছো? ভাই সাহেব, দয়া করে আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আমাদের এই বিপদের সময় এসে আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের সাহায্য করতে চাচ্ছেন। আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আপনার কাছে ভাই। আরে ভাবি, কি যে বলেন! আপনি কেন আমার কাছে চিরকৃতজ্ঞ থাকবেন? মানুষের বিপদে তো মানুষই এগিয়ে আসবে। আজকে আমি আপনাদের বিপদে আগে আসছি, কালকে আমি একটা বিপদে পড়বো, আপনারা আগে যাবেন। এটাই তো নিয়ম, এটাই জগৎ সংসারের সাইকেল। আর তাছাড়া আপনারা তো আমার পর না, আপনারা আমার আপন মানুষ। আচ্ছা সৈকত ভাই, আপনি বলেন তো, আপনার মেয়ে কি আমার মেয়ে না? হ্যাঁ অবশ্যই, কিন্তু তারপরেও এতগুলো টাকা
তাই তো একটু খটকা লাগছে। সৈকত ভাই তো টেনশনে পড়ে গেছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর টেনশনে রাখবো না। আপনার যেহেতু খটকা লাগছেই, খটকাটা আমি ক্লিয়ার করে দিই। এই যে আমি আপনাদের বিপদের সময় 10 লাখ টাকা দিয়ে পাশে থাকলাম, আপনারা ছোট্ট একটা কাজ করেন। সৈকত ভাই, আপনি যদি একটা ছোট্ট স্বাক্ষর করে দেন, তাহলে আমার বিপদেও আপনার আমার পাশে দাঁড়ানো হয়ে গেল। ব্যাপারটা কিরকম দাঁড়াইলো? আপনার বিপদে আমি পাশে দাঁড়াইলাম, আমার বিপদে আপনি পাশে দাঁড়াইলেন, সমান সমান। আমি জানতাম রফিক সাহেব আপনি শুধু শুধু আমাকে টাকাটা দিতে চাচ্ছেন, কারণ এই কয়েকদিনে আমি আমার অনেক বন্ধু বান্ধবের কাছে গিয়েছি, সাহায্য চেয়েছি, কিন্তু কেউ একটা টাকাও দিতে চায় না। শুধু সাহায্য না, পায়ে পর্যন্ত ধরেছি, কেউ সাহায্য করেনি। আর আপনি আমার বাড়িতে 10 লক্ষ টাকার অফার নিয়ে এসেছেন, সেটা তো এমনি এমনি হতে পারে না। এখন তো বলেই দিলাম, আপনি আমার এই ছোট্ট কাগজটায় ছোট্ট একটা সাইন করবেন, তাহলে আমার পাশে আপনার দাঁড়ানো হলো। আর তারপরে এই 2 লাখ টাকা আর আমার চেক, টোটাল 10 লাখ টাকা দিয়া আপনি আপনার মেয়ের চিকিৎসা করান, তাহলে আমার আবার আপনার পাশে দাঁড়ানো হলো। একে অপরের পাশে দাঁড়াইলাম। দেখলেন ব্যাপারটা একেবারে পানির মতন পরিষ্কার হয়ে গেল। এখন আর দেরি করেন না, আপনি এই কাগজটা একটা ছোট্ট স্বাক্ষর করে দেন, দিয়া তাড়াতাড়ি আপনার মেয়ের চিকিৎসা শুরু করেন। আর এই চিকিৎসা ক্ষেত্রে যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়, তত দ্রুতই সুস্থতা আসে। তার আগে এটা বলুন তো, এটা কিসের কাগজ যার জন্য আপনি আমাকে 10 লক্ষ টাকা দিতে চাচ্ছেন? আরে ভাই, এত কিছু না জানলেও আপনার চলবে। আপনার টাকার দরকার, আপনি টাকা নেন, আমার স্বাক্ষরের দরকার, আমাকে স্বাক্ষর দেন, হিসাব শেষ। আপনার জানার দরকার না থাকতে পারে, কিন্তু আমার জানার দরকার আছে, কারণ আপনাদের মতো মানুষদের আমি খুব ভালো করেই চিনি। তারা সুযোগ পেলে মানুষের কলিজায় আঘাত করতে পারে। এটা তো দেখছি এতিমখানার কাগজ, যেটা আমাদের কোম্পানি থেকে ফ্রিতে দেওয়া হয়েছে একটা এতিমখানা বানানোর জন্য, যেখানে অসহায় মানুষগুলো শান্তিতে থাকতে পারে। আর আপনি এখানে এতিমখানা ভেঙে কারখানা তৈরি করতে চাচ্ছেন? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না রফিক সাহেব। আরে ভাই আমার, ব্যাপারটা আপনি বুঝবেন না জন্যই তো আপনার 10 লাখ টাকা দেওয়া দিল। আপনি যেমন ব্যাপারটা বুঝেন নাই, এখন 10 লাখ টাকা নিয়ে আপনি না বুঝতেই থাকেন। এই না বুঝতে থাকলে আপনার উপকার, আমার উপকার। এই নিন রফিক সাহেব, আপনার 2 লক্ষ টাকা। সামান্য 10 লক্ষ টাকার জন্য আমি অনাথ শিশুদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিতে পারবো না। এই কাজটা করার আগে কি আপনার বিবেকে একটু বাধা দেয়নি? আপনি কি কাজটা করতে চাচ্ছেন আপনি বুঝতে পারছেন? আপনি সামান্য টাকার জন্য অনাথ শিশুদের জীবন নিয়ে খেলতে চাচ্ছেন। আপনার কাছে কি টাকাই সব? ভাবি, সে তো সততার প্রতিমূর্তি, সে অসৎ কাজ করবে না। আপনি একটু বিবেচনা করে দেখেন, ছোট্ট একটা স্বাক্ষর, আপনার সন্তান বেঁচে যাবে। আপনি তাকে বলেন স্বাক্ষরটা দিয়ে দেব, আমি 10 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আর তাছাড়া আমার জানা মতে এই টাকাটার উপরে আপনার মেয়ের বাঁচা মারা নির্ভর করছে। আপনি ভাইকে রাজি করান। আপনার মেয়ের যে অবস্থা দেখলাম, তাতে করে মনে হলো খুব দ্রুত তার চিকিৎসা করানো দরকার। এখন আপনারা যদি সততাকে আঁকড়ায়া ধইরা মেয়েকে চিকিৎসায় দেরি করেন, তাহলে তো আপনাদেরই ক্ষতি, তাই না? একটা কথা কিন্তু কয়ে দিলাম সৈকত ভাই, ভাবি আমার মতো কেউ উপযাচক হইয়া টাকা নিয়ে বাসায় এসে হাজির হবে না। এখন আপনারাই ভাইবা দেখেন, ওই এতিম বাচ্চাগুলো আপনাদের আপন না আপনাদের সন্তান আপনাদের আপন? শোনো, জীবনে অনেক সৎ থেকেছো, এই সৎ থাকতে থাকতে আজকে তোমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। যদি প্রথম থেকে এত সততা না দেখিয়ে কিছু টাকা ইনকাম করতে পারতে, তাহলে হয়তো বা আমাদের মেয়ের আজকে চিকিৎসার অভাবে এইভাবে পড়ে থাকতে হতো না। আমি বলি কি, আজকে যেহেতু একটা সুযোগ আমাদের হাতে এসেছে, এই সুযোগটা হাতছাড়া না করে এখানে সাইন করে দাও, কারণ সবার আগে আমাদের মেয়ে, তারপরেই তোমার সততা। সরি খেয়ার মা, আমাকে মাফ করো। আমি এতটা স্বার্থপর হতে পারবো না। আমার মেয়েটাকে বাঁচাতে গিয়ে এতগুলো মানুষকে আমি রাস্তায় বসাতে পারবো না। দরকার পড়লে আমার 2টা কিডনি বিক্রি করে দিব, তারপরেও অসহায় বাচ্চাদের সাথে আমি বেইমানি করতে পারবো না। এমনিতেই আমার মেয়েটা খুব অসুস্থ। আমি চাই না ওই বাচ্চাদের চোখের পানি আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। সরি, আমাকে মাফ করো। আমি ওই কালো টাকায় আমার মেয়ের চিকিৎসা করাতে পারবো না। তুমি চিন্তা করো।
আমাদের মেয়ের চিকিৎসা ইনশাল্লাহ হবে, আমি ব্যবস্থা করব। আমি তো বেঁচে আছি, তাই না? বিশ্বাস রাখো। রফিক সাহেব, এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়েছে। এই ধরুন, ফারদার আপনি আমার বাসায় এই ধরনের অফার নিয়ে আসবেন। বেরোন। আপনি আমার যে অপমানটা করলেন এটা আমি করব না। আপনার কাছে সততার মূল্য অনেক বেশি, তাই না? আমি দেখব আপনি আপনার সন্তানের চিকিৎসার টাকা কোথায় পান। আপনি যেন কোথাও থেকে জোগাড় করতে না পারেন সেই ব্যবস্থা আমি করব। আপনাকে যদি আমার পায়ের উপরে না ফেলতে পারি তাহলে আমার নাম রফিক মিয়া না। কথাটা মাথায় রেখে নে। শোনো, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করোনি। আজকে যদি আমার মেয়ের কিছু হয়ে যায় না, আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। কথাটা মনে রেখো তুমি। মা, আমার না খুব কষ্ট হয়েছে মা। মা, তোর কিছু হবে না, আমি আছি তো, তোর মা আছে। মা, কি ব্যাপার মা? খবরদার খবরদার, তুমি তোমার ওই হাত দিয়ে আমার মেয়েকে একদম ছোঁয়ার চেষ্টা করবে না। আমার মেয়েকে ছোঁয়ার কোনো অধিকার তোমার নেই। আজকের পর থেকে আমার মেয়ের কাছে তার বাবা মৃত। যে বাবার কাছে তার মেয়ের থেকে বাইরের মানুষ এবং তার সততার মূল্য বেশি, সেই বাবার কোনো দরকার নেই আমার মেয়ের। আমার মেয়ের জন্য আমি আছি। আমি তোমার মুখটাও দেখতে চাচ্ছি না। চলে যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। মা, তুমি বাবাকে কেন বকছো? বাবাকে বকলে বাবা কষ্ট পাবে। খেয়া, তুই এই বেঈমান মানুষটার কথা বলছিস? এই মানুষটার তো কোনো মনই নেই। এই মানুষটা কখনো কষ্টও পাবে না। এই মানুষটার যদি মন থাকতো তাহলে ওই টাকাগুলো ফেরতও দিত না আর মহৎ শাস্তি। কি ব্যাপার, তুমি এখনো বসে আছো কেন? ও আচ্ছা, আমার মেয়ের জানটা কিভাবে যায় সেটা দেখার জন্য। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি চাই না আমার মেয়েটা মারা যাওয়ার আগে তার বেঈমান বাবার মুখটা দেখে ও কষ্ট পেয়ে মারা যাক। আমি সেটা কখনোই চাই না। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। আমি কিভাবে বোঝাবো? আমার মেয়েটার কষ্ট সে আমি সহ্য করতে পারি না। বাবা হয়ে মেয়ের এতটা কষ্ট কি করে সহ্য করবো? আল্লাহ, তুমি একটা সমাধানের ব্যবস্থা করে দাও। আমি যে নিরুপায়, কি করবো বলো? আমি কিছুই করতে পারছি না, আমার হাত পা বাঁধা। আমি কি করে ওই মানুষগুলোকে ঠকাবো? আমার নিজের মেয়েকে বাঁচানোর জন্য আর 10টা মেয়ে ছেলের জীবন কি করে আমি ধ্বংস করে দিব? আমি পারবো না। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ, একটা ব্যবস্থা করে দাও। আমার মেয়েকে সুস্থ করে দাও। আমার মেয়েকে সুস্থ করে দিলে এমন কি ক্ষতি হবে? একটু সুস্থ করে দাও। মা, আমার খুব কষ্ট হয়েছে মা। খেয়া, খেয়া, তোর কিছু হবে না মা, আমি আছি তো, তোর কিছু হবে না, তুই সুস্থ হয়ে যাবি মা। মা, আমার খুব কষ্ট হয়েছে মা। খেয়া, খেয়া, কিছু হবে না তোর মা। মা, খেয়া, 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 সৈকত! কেন কান্না করছে এখনো তুমি বুঝতে পারছো না? আমার মেয়ে চিরকালের জন্য ঘুমিয়ে গেছে। আমার মেয়ে মারা গেছে। তুমি এসব কি বলছো? না না, এটা হতে পারে না। মা, মা, কি ব্যাপার, তুমি কেন কান্না করছো? না, একদম না, তুমি একদম কান্না করবে না। তোমার তো খুশি হওয়ার কথা, কারণ তুমি তোমার সততাকে ধরে রেখেছো। শুধু আমি পারলাম না আমার মেয়েটাকে ধরে রাখতে। আমার মেয়ে আমাকে একা করে দিয়ে চলে গেল, সারা জীবনের জন্য চলে গেল। আমার মেয়ের মৃত্যুর জন্য শুধুমাত্র তুমি দায়ী। হ্যাঁ, তুমি দায়ী।
আজকেও তোমার খুশি হওয়ার কথা, তাই না? খুশি হও না, তুমি তো আজকে অনেক খুশি। শুধুমাত্র তোমার জন্য আমি আমার মেয়েকে হারিয়ে ফেললাম। মারে, তুই কেন আমাকে একা করে দিয়ে চলে গেলি? আমাকে তোর সাথে করে নিয়ে যেতে পারলি না? আমি জানোয়ারটার সাথে সংসার করতে পারবো না, এই খুনিটার সাথে আমি সংসার করতে পারবো না মা। হেয়া হেয়া মা আমার ওঠ মা ওঠ। আরে মেয়েটা চিকিৎসাভাবে অকালে মারা গেল। আমাকে দেখলে কি সুন্দর করে চাচু বলে ডাকতো, কতই না ভালো লাগতো। তার মর্যাদাতে এটা মানতে পারতেছি না। মিস্টার সৈকত, অনেকক্ষণ ধরে আপনাকে কল দিচ্ছিলাম কিন্তু কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারিনি। আসলে আপনাকে একটা গুড নিউজ দেওয়ার ছিল, কিন্তু এসে যে পরিস্থিতি দেখছি কীভাবে বলবো বুঝতে পারছি না। কিন্তু ব্যাপারটা বলতে হবে। আসলে আসলে আমাদের কোম্পানি একটা ডিসিশন নিয়েছে, সেটা হচ্ছে যে আমাদের কোম্পানির সাথে যারা সততার সাথে কাজ করেছে, কোনো ধরনের 2 নাম্বারই কোনো ধরনের ফ্রড কেসের সাথে জড়িত হয়নি, এমনকি আমাদের কোম্পানি খারাপ সময়ে বেতন না নিয়েও আমাদের সাথে ছিল, তাদের মধ্য থেকে কিছু কর্মচারীদেরকে আমাদের কোম্পানি সিলেক্ট করেছে পুরস্কার দেওয়া হবে। তার মধ্যে আপনি অন্যতম। আসলে আপনার কাজ দেখে আমাদের বস এতটাই খুশি হয়েছে, উনি নিজেই চলে এসেছে আপনাকে গুড নিউজটা দেওয়ার জন্য, এমনকি সাথে আমাদের পুরস্কার টাকাটা এবং আপনার 4 মাসের বকেয়া বেতনটা দেওয়ার জন্য। কিন্তু আসলে আপনার অবস্থা দেখে আমি অত্যন্ত দুঃখিত। মিস্টার সৈকত, আপনি আমাদের যে উপকার করেছেন আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আর আমাদের কোম্পানির খারাপ সময়ের জন্য আপনার বেতন দিতে আমাদের দেরি হয়েছে, তার জন্য দুঃখিত। তবে আপনার বেতন, বোনাস, পুরস্কার সহ আমরা আপনার হাতে 15 লক্ষ টাকা তুলে দিচ্ছি। তার পাশাপাশি আমাদের কোম্পানিতে আপনাকে প্রমোশন দিয়ে ম্যানেজার পদে নিয়োগ দিয়েছে। আর যারা আমাদের সাথে কিংবা আমাদের কোম্পানির সাথে বেইমানি করেছে তাদেরকে আমরা আইনের আওতায় দিয়েছি। স্যার, এই সততার পুরস্কার পাওয়ার জন্য আমার কি কি করতে হয়েছে জানেন স্যার? আমার মেয়ের জীবন দিতে হয়েছে। দেখেন না আমার বাচ্চাটা কিভাবে লাশ হয়ে পড়ে আছে। আমি বাবা হয়ে কিচ্ছু করতে পারিনি স্যার। আমি সততার সাথে চাকরি করতে গিয়ে স্যার আমার বাড়িতে 3 বেলা খাবার জুটতো না। আমার মেয়ে যদি কোনোদিন ভালো কিছু খেতে চেয়েছে আমি খাওয়াতে পারিনি। বুঝে সৎভাবে চাকরি করেছি, আমার পকেটে টাকা ছিল না স্যার। জানেন, প্রতিনিয়ত এই নিয়ে আমার সংসারে প্রচুর ঝগড়া হতো স্যার। আপনাদের উপকারে তো সবসময় আমি ছিলাম, কিন্তু আমার উপকারে আপনাদের কাউকেই পাইনি। আমি টাকার জন্য সবার পায়ে ধরেছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আমার সততা আমাকে কি পুরস্কার দিয়েছে জানি স্যার? এই যে আমার মেয়ের লাশটা। পারবেন স্যার, পারবেন 15 লাখ টাকা দিয়ে আমার মেয়ের জীবনটাকে ফিরিয়ে দিতে? পারবেন না স্যার? স্যার এটা পারবেন? মেয়ে হারা মায়ের বুকে তার সন্তানটাকে ফিরিয়ে দিতে পারবেন? বাবার কলিজার টুকরাটাকে ফিরিয়ে দিতে পারবেন না? পারতেন স্যার। যে সময় পারতেন ওই সময় আমি আপনাকে অনেকবার কল দিয়েছি, কেউ আমার ফোনটা রিসিভ করেনি। আমি আমার মেয়ের স্কুল ড্রেস কেনার জন্য নিজের হাতের ফোনটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি। সংসার খরচ মেটানোর জন্য মাইলের পর মাইল হেঁটেছি। কই, তখন তো কেউ খবর দেয়নি। এখন স্যার খবর নিতে এসেছেন, 15 লাখ টাকা দিতে এসেছেন স্যার। এই পুরস্কার, এই টাকা দিয়ে আমি এখন কি করবো স্যার? পাবো আমার মেয়েটাকে ফিরে পাবো কোনোদিন? পাবো না স্যার। জানেন স্যার, আমি একসময় বুক ফুলিয়ে বলতাম সততার সাথে কাজ করো,
জীবনে ভালো কিছু হবে। আর এখন আমি বলবো সততার সাথে কাজ করো, নিজের মেয়ের লাশ দেখো।